দাগের মধ্যে একটু দাগের মধ্যে একটু বিষয় কতটুকু লিখতে পারবো এই দাগগুলোর মধ্যে? ঠিক আছে, বসো। It's 8:12 p.m. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন কি না একটু দ্রুত বলেন। ইয়েস। সো আজকে আমরা শুরু করব গত দিনে কি পড়েছি তারপর থেকে। গত দিনে আমরা পড়েছি 1 দাঁত পড়েছি, 2 নম্বর হচ্ছে লালা গ্রন্থি পড়েছি, এই দুইটা। আজকে আমরা পড়ব জিহ্বা, টেস্ট বার্ড, স্বাদকোরক, এবং 4 নম্বর টপিক হচ্ছে আমরা আজকে পড়ব যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক কি জিনিস আসলে। এবং লাস্ট আমরা পড়ব আজকে যকৃৎ। যকৃতের আমরা 40 to 50% আজকে পড়ে ফেলবো ইনশাল্লাহ। সো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দ্রুত কমেন্টে জানান। ওকে, ফোনটা আমরা নিচে রাখলাম, আমি মাঝে মাঝে গিয়ে চেক করব। ফার্স্ট আমরা দেখব জিহ্বা। এইটা হচ্ছে মানুষের জিহ্বা। জিহ্বা মানুষের মুখের মধ্যে থাকে। তো দেখেন যে আমার যে আঙুলটা কিন্তু আমার হাতের সাথে এই জায়গায় গিয়ে যুক্ত আছে, ঠিক তেমনি জিহ্বাটাও কিন্তু আমাদের মুখের ভেতরে ঘোরাফেরা করছে, বাট তার গোড়াটা বা মূলটা একটা অস্থির সাথে যুক্ত আছে। এই অস্থিটার নাম হচ্ছে হাইওয়েড অস্থি। কারণ আমরা তো জানি যে অস্থি আর পেশি এই দুইটা পরস্পর যুক্ত থাকে। তো আপনি যদি জিহ্বাটাকে মুখের মধ্যে ছেড়ে দেন তাহলে সে ঘুরে বেড়াবে, হুট করে আমরা কথা বলতেছি জিহ্বাটা মুখ থেকে খসে পড়বে, তাই না? আবার মাটি থেকে ধুয়ে আবার জিহ্বাটা এখানে তুলে রাখতে হবে, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। সো জিহ্বাকে কি করতে হবে? একটা অস্থি বা একটা হাড়ের সাথে বেঁধে রাখতে হবে। এই হাড়ের নাম হচ্ছে হাইওয়েড অস্থি। আমাদের জিহ্বাটা যেখানে গিয়ে শেষ হয়েছে ওই জায়গায় এইরকম একটা অস্থি আছে, এটা হচ্ছে ইউ আকৃতি অস্থি। ইটস কল্ড হাইওয়েড অস্থি। এই হাইওয়েড অস্থির সাথেই এই জিহ্বাটা এই পার্টটা লাগানো থাকে। ওকে, শেষ। জিহ্বার কাজ কি? বেসিক উত্তর হচ্ছে জিহ্বার কাজ স্বাদ গ্রহণ করা, বাট জিহ্বার কিন্তু আরো অনেক কাজ আছে। আমি এই সময় আপনাদের কিছু বেসিক ব্যাপার স্যাপার বলি, শুনে রাখেন। জিহ্বা নাড়াচাড়া করে, তাহলে জিহ্বা কি করে? আমাদের চামচের কাজ করে, ভেতরে খাদ্যগুলোকে নাড়াচ্ছে, খাদ্যগুলোকে আমাদের মুখে লালা বা পানিটা আছে পানিটার সাথে মিক্স করতেছে সে। আমাদের দাঁতের ফাঁকে মাড়ির দিকে খাবার যদি আটকে যায় জিহ্বাটাতে আমরা টেনে বের করতেছি, তাই না? এটা একটা কাজ। তো চামচ দিয়ে আমরা এই কাজটা করতাম, জিহ্বাটা না থাকলে চামচ মুখের মধ্যে ঢোকানো লাগতো। 1 2 নম্বর হচ্ছে যে এই যে যখন আমরা খাবারটা মুখে নিলাম এবং লালার সাথে যুক্ত হলো, খাবারটা ভিজে গেল না?
খাবার যদি ভিজে যায় তাহলে আমরা তো জানি যে কোনো কিছু বিক্রিয়া দিতে গেলে পানি খুব ভালো একটা মাধ্যম। আপনি এই জিনিসটাকে এই জিনিসের সাথে অ্যাড করতে চান, পানিতে রাখেন, চমৎকারভাবে অ্যাড হয়ে যাবে। তো পানি খুব ভালো একটা বিক্রিয়া মাধ্যম। এই জন্য কিন্তু আমাদের কোষের ভেতরে 60+% পানি। তো আমাদের মুখের ভেতরে লালা আছে, লালায় পানি আছে। আমরা যখন একটা শুকনা খাবার খাই, খাবারটা পানির সাথে মিশ্রিত হয়, ফলে খাবারটা কিছু না কিছু পার্ট বা টুকরো টুকরো হয়ে যায়। ফলে ওই খাবারের ছোট্ট পার্টটা জিহ্বার উপর রিসেপ্টর বসে আছে। এরা কি করে, ওই খাবার যে পুচকি একটা টুকরা তোমার জিহ্বার উপর বসলো, ওরা স্পর্শ করলে টের পায় যে এটা আপনি কি খাচ্ছেন, লবণ খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, নাকি তেতো জিনিস খাচ্ছেন, নাকি টক জিনিস খাচ্ছেন। তাহলে জিহ্বার কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা। সো জিহ্বায় সাধারণত 5 ধরনের স্বাদ গ্রহণ করে, 1, 2, 3, 4, 5। এই 5 নাম্বারটা আমাদের বইয়ে নাই, এটা হচ্ছে উমামি। উমামি স্বাদ বলে কোনো স্বাদের নাম শুনেছেন আপনি? আচ্ছা, আমি বলছি এটা কি জিনিস। আপনি প্রথমে সল্টি বুঝতে পারেন। সল্টি মানে হচ্ছে লবণাক্ততা। আপনার আম্মা আপনাকে ডাকলো, এই এদিকে আসো, তরকারিতে স্বাদ হয়েছে কিনা একটু নাও তো, নিয়ে দেখো তো। আমাদের আম্মারা এই কাজটা করে খুব, কারণ তাদের নিজের জিহ্বার উপর বিশ্বাস নাই। ওকে, সল্টি। 2 নাম্বার হচ্ছে তাদের নিজের উপর জিহ্বার উপর বিশ্বাস নাই। ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন হতে পারে যে আমাদের আম্মারা তাদের নিজের জিহ্বার থেকে আমাদের জিহ্বাকে বেশি বিশ্বাস করে, তাই তো? মানে ইট সাউন্ডস গুড, শুনতে ভালো লাগে ব্যাপারটা। সল্টি, আপনি লবণ বুঝতে পারবেন জিহ্বা দ্বারা। 2, আপনি সোর বুঝতে পারবেন। সোর মানে হচ্ছে টক। সাধারণত টকের আরো একটা বাংলা আছে, অম্লতা। কারণ এই সোর বা অম্লতা আসলে অ্যাসিডের কারণে হয়, এই জন্য এটাকে আমরা অ্যাসিডিকও বলতে পারি। সো আমরা 3টা টেস্ট পেলাম, সল্টি বা লবণাক্ততা, সোর বা অম্লতা, টক বা অ্যাসিডিক, ওইটার নামই। 3 নাম্বার হচ্ছে যে আমরা মিষ্টতা বুঝি, সুইটি। আরেকটা আমরা বুঝি, সেটা হচ্ছে বিটার। এটা হচ্ছে তিক্ততা। হয় না যে আমরা যখন করল্লা খাই, করল্লা খাওয়ার পর সারা রাত আমাদের ঘুম হয় না, গলার কাছে তিতা হয়ে থাকে। সো এটাও একটা টেস্ট। সো টেস্ট কয়টা? মোটামুটি বইয়ে লেখা আছে 4টা। এক্সট্রাটা কোনটি? উমামি। আচ্ছা, এমন হয়েছে কখনো আপনি করলা ভাজি খাইলেন, খাওয়ার পর বলেন ইয়াম্মি টেস্ট ছিল, বলেন কখনো? না। বাট আপনি যখন কাচ্চি খাচ্ছেন, আপনি যখন মাংস খাচ্ছেন কবজি ডুবিয়ে, তখন কিন্তু বলতেছেন ইয়াম্মি টেস্ট ছিল। ইয়াম্মি বলতে উমামি বোঝায়। উমামিটা অ্যাকচুয়ালি ইয়াম্মি বলি আমরা। সো উমামি অ্যাকচুয়ালি আপনার মাংসের একটা স্পেশাল টেস্ট আছে, আছে না? আপনি একটু ভালো করে ভাবেন তো, মাংসের টেস্ট আমরা কোনো খাবারে পাই? মাংসের টেস্ট ডিফারেন্ট। সো এটাও একটা টেস্ট। আবার দেখেন, মাংসের মধ্যে খাসির মাংস এক ধরনের টেস্ট, গরুর মাংস এক ধরনের টেস্ট, মুরগির এক ধরনের টেস্ট, মাছের মাংস এক ধরনের টেস্ট। সো মাংসের আলাদা টেস্ট আছে। ইটস কল্ড ইয়াম্মি, শুদ্ধ ভাষায় উমামি। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা। আপনার এই টেস্টগুলো গ্রহণ করার জন্য জিহ্বার মধ্যে ডিফারেন্ট পার্ট, জায়গা আছে। ওই সব জায়গায় ডিফারেন্ট এজেন্ট বসে আছে। কে বসে আছে? ডিফারেন্ট এজেন্ট। এই এজেন্টগুলোকে বলা হয় টেস্ট বার্ড বা স্বাদ কোরক। TAST বাংলা হচ্ছে স্বাদ কোরক। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, তো একটু আমি আপনাদের দেখাই যে কোন কোন জায়গায় গেলে আপনি কোন কোন টেস্ট পাবেন। একটা সময় ছিল আমরা এইভাবে মনে রাখতাম, মিতি, এখানে লবণাক্ততা, এদিকে মিষ্টতা, এদিকে ছিল তিক্ততা। কেমনে বুঝতাম? তিতা জিনিস তো সবসময় এখানে ধরে, রাইট? তাহলে জিহ্বার এই জায়গায় তিক্ততা আছে। আম্মা যদি আমাদের হাতের মধ্যে 1 ফোঁটা ঝোল দিয়ে বলে একটু টেস্ট করো তো লবণ, তখন আমরা কি করি? জিহ্বার যে টিপটা আছে এটা লাগাচ্ছি, রাইট? কখনো কি এমন হয়েছে জিহ্বাটা এরকম ধরে এখানে লাগাই দিছি? কখনো এরকম করি নাই। সো লবণের ফিলটা অ্যাকচুয়ালি এখানে আছে।
আর মিষ্টতা এই দুই পার্টে, মানে এখানে সে এজেন্টগুলো আছে যারা টেস্টটা নিয়ে মাথায় পাঠিয়ে দেয়। তো নতুন বইয়ে যেটা দেওয়া আছে সেটা হলো যে এভাবে মনে রাখতে হয়, মিল অতি। এই যে যেমন ধরা যাক আপনার এই জায়গায় এই এজেন্টগুলো বসে আছে, দে আর কল্ড টেস্ট বার্ড। এখানকার টেস্ট বার্ড বা স্বাদকরকগুলা আপনি খাবার খাবেন, খাবারের মধ্যে শুধুমাত্র মিষ্টতা ফিলটা নিয়ে যাবে। মিষ্টির পার্ট যদি এখানে আসে তাইলেই আপনি ফিল পাবেন। মিষ্টি এখানে রাখেন না কেন, কোনো টেস্ট পাবেন না। ক্লিয়ার? 2, আপনার জিহ্বার এই পার্টের মধ্যে আছে লবণাক্ততা, আগে মিষ্টতা দেন লবণাক্ততা। তো আপনি যদি কোনো খাবারের মধ্যে লবণ খান, লবণ এদিকে থাকুক এদিকে থাকুক, লবণের দানা যখন এখানে আসবে এই এজেন্টগুলা বুঝতে পারবে যে লবণ আছে খাবারের মধ্যে, রাইট? তো আপনি এক কাজ করেন, মুখের মধ্যে টেপ মারেন এখানে আর এখানে, স্কচ টেপ মেরে দেন, খাবার খান, আপনি টেস্ট পাবেন না লবণের। আর আপনি চেঁচাবেন খাবারের মধ্যে কোনো লবণ হয়নি। মাঝে মাঝে আমরা অনেক খাবার খাই, ধরা যাক আপনি মুড়ি খাইছেন, মুড়ি খাওয়ার পর কি হয় জানেন, মুড়ির কারণে আপনার জিহ্বাটা খুব ঘষা খায়, ঘষা খেলে এই এজেন্টগুলো মারা যায়। এজেন্টগুলো যদি মারা যায়, এরপর যদি আপনি ভাত খাইতে বসেন, আপনি লবণ পাবেন? পাবেন না। মাঝে মাঝে খাবারে ঠিকঠাক লবণ হয়, আমরা বুঝতে পারি না, হুদাই আমরা বলি যে লবণ হয় না, এটা ঠিক না। আমি একটা হাদিস পড়েছিলাম এরকম যে খাইতে বসে খাবারের কখনো সমালোচনা করা যাবে না। তুমি এক কাজ করতে পারো, উঠে যেতে পারো, খাচ্ছেন সমালোচনা করছেন, নেভার ডু দ্যাট, সরিয়ে সুন্দরভাবে উঠে যাও। ওকে, এই যে এখানে একটা পার্ট আছে, মিষ্টতা, লবণাক্ততা, এবার অম্লতা, রাইট? আপনি যদি তেঁতুল খান, তেঁতুল যদি এখানে দেন টের পাবেন না, তেঁতুল যদি এখানে দেন টের পাবেন না। তেঁতুলের পার্ট যদি এখানে আসে দেন আপনি বুঝতে পারবেন যে আপনি, তেঁতুল তো অম্ল, তেঁতুলে তো টার্টারিক অ্যাসিড আছে। আমি অ্যাসিডের নামটা ঠিক বলেছি? আর ভুল বললে সমস্যা কি, বইয়ে তো নাই এটা। ওকে, সো আপনার অম্লতা বা টক বা সোর ফিলটা আপনি এখানে পাবেন, বা অ্যাসিডিক ফিলটা আপনি এখানে পাবেন। এরপর কি রয়েছে, তিক্ততা বা বিটারনেস। ক্লিয়ার? এই যে এই জায়গায় রয়েছে, এখানে এজেন্টগুলো রয়েছে। আপনাকে এই চিত্রটা আর্ট করতে হবে, চিত্রটাকে আপনাকে স্পেসিফিক করে বলে দিতে হবে। এখানে লিখতে হবে লবণাক্ততা, মিষ্টতা, লবণাক্ততা, অম্লতা, তিক্ততা। পরীক্ষায় কিন্তু এগুলো আসে, ইভেন এটা এডমিশন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখন আমি আপনাদের দেখাবো যে এই এজেন্টগুলো আসলে দেখতে কেমন। আপনাদের বইয়ে লেখা আছে যে স্বাদকরকগুলো দেখতে ফ্লাস্ক আকৃতির। আরও একটা কথা লেখা আছে যে জিহ্বায় ঝালের জন্য কোনো টেস্ট বার্ড নাই, ঝাল ফিলটা নেওয়ার জন্য কোনো এজেন্ট নাই। তাহলে আমরা ওই জিনিসটাতে যাব। ঠিক আছে, আপনারা কি বুঝতে পেরেছেন? দ্রুত কমেন্ট করে জানান। ওকে, ঠিক আছে। আপনারা দ্রুত কমেন্টের মধ্যে লেখেন তো, অম্লতাকে আমরা কোন টেস্ট বলি, কোন খাবার দিলে আমরা অম্লতা বুঝতে পারি, দ্রুত বলেন। এবং অম্লতার টেস্ট বার্ডগুলো কোথায় আছে আপনাকে বলতে হবে। জিহ্বার অগ্রভাগে মিষ্টতা আছে, অগ্রভাগের সম্মুখ দিকে হচ্ছে, জিহ্বার সামনের দিকে দুই পাশে, জিহ্বার সামনের দিকে দুই পাশে লবণাক্ততা, জিহ্বার পশ্চাৎ দিকে এখানে থাকে হচ্ছে তিক্ততা, জিহ্বার পশ্চাৎ দিকে দুই পাশে, যে এখানে আর এখানে, এখানে থাকে অম্লতা। আপনাকে এইভাবে বলতে হবে। আচ্ছা, যাই হোক, এটা জিহ্বা,
এই জিহ্বাটা এখানে একটা অস্থির সাথে লেগে আছে, আমরা তো জানি, ইটস কল্ড হাইওয়েড অস্থি। ওকে, এই যে আপনারা যেগুলো দেখছেন, আমরা একটাকে বড় করি, ধরা যাক এটা জিহ্বার তল, কি এটা উপরের তল। এই উপরের তলে এরকম কিছু অ্যান্টেনা আছে, কি আছে, ইটস কল্ড অ্যান্টেনা বা রিসেপ্টর বা রোম। আপনি যদি একটা খাবার এখানে দেন, এরা কিন্তু এই সংবেদনশীলতাটা একটু নিচে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? এই সেলটার মধ্যে, ইটস এ সেল। নিচে আরো কিছু সেল আছে, এই সেলগুলোর নাম বেজাল বা ভিত্তি কোষ বলা হয় এগুলাকে। তো যাই হোক না কেন, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি খাবার যখন এখানে দিবেন, একটা খাবারের দানা চলে আসছে, এর সাথে লাগতেছে, লাগার সাথে সাথে এই অ্যান্টেনাটা এই ফিল্ডটা নিতেছে, নেওয়ার পর এই দেখেন এগুলো থেকে স্নায়ু উৎপন্ন হচ্ছে। এগুলো একসাথে হয়ে কোথায় যাচ্ছে? মস্তিষ্কে যাচ্ছে। ক্লিয়ার? সো এই যে পুরো জিনিসটাকে বলা হচ্ছে স্বাদ করুক। হতে পারে এরা সবাই মিলে সবাই মিলে মিষ্টি ফিলটা নিয়ে যাচ্ছে, কিংবা সবাই মিলে লবণাক্ত ফিলটা নিয়ে যাচ্ছে। এটি একটি টেস্ট বার্ড। কয়টি টেস্ট বার্ড? একটি টেস্ট বার্ড। এখন দেখেন, আপনারা ফ্লাস্ক পড়েছেন, এটার নাম কি? ফ্লাস্ক না? তো এইটার সাথে কি এটার একটা মিল আছে না? দেখেন না, আছে কি না? আকারে মিল আছে। এই জন্য টেস্ট বার্ডকে বলা হয় ফ্লাস্ক আকৃতি। 5 থেকে 10 দিনের মধ্যে এগুলো খাবারের ঘষা খেয়ে খেয়ে এগুলো নষ্ট হয়ে যায়, আবার রিপ্লেস হয়ে যায়। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের টেস্ট বার্ড। আমি টেস্ট বার্ড আপনাদের বুঝিয়েছি, এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ও আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা আমি বলি নাই, ঝাল। আপনারা তো জানেন যে আপনি যদি ক্যাপসিকাম খান বা মরিচ খান, তাহলে আপনার ঝাল লাগবে। ঝালের জন্য ক্যাপসাইসিন, বানানটা ভুল হতে পারে, ইটস কল্ড ক্যাপসাইসিন। এই ক্যাপসাইসিন যেটা আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার ঝাল ফিলটা দেয়। ওকে, ভেরি গুড। আমরা একটা মরিচ খেলাম এখানে, ধরা যাক আপনি একটা মরিচ খেলেন, মরিচ খাওয়ার পর মরিচের তো একটা ঝাল স্বাদ আছে, একটা স্বাদ আছে। এই স্বাদটা কেন আমরা মাথায় পাই না? ফার্স্ট অফ অল, মরিচ আসলে কোনো টেস্ট না, কি না? মরিচের যে আপনার ঝাল শুনতে জানেন আপনারা, ঝাল আসলে কোনো টেস্ট বা স্বাদ নয়। দে আর নট এ টেস্ট। সো যারা স্বাদ বা টেস্ট নয়, আপনি কেন তাদের স্বাদটা মাথায় পাবেন? ওকে, ভেরি গুড। তাহলে এর পরের স্টেপে আমরা যাই। সো মরিচের ভেতরে যে ক্যাপসাইসিন আছে, এটা বইয়ের মধ্যে নাই। এই জিনিসটা যখন আপনার টেস্ট বার্ডের উপরে পড়ে, তখনই মাথা মনে করে যে এই জিনিস তো আমি চিনি না। মাথা কি মনে করে? এই জিনিস তো আমি চিনি না। তখন মাথা মনে করে নিশ্চয় বাইরের কোনো কিছু দ্বারা আমি অ্যাট্রাক্ট হয়েছি জিহ্বায়। কি মনে করে? বাইরের কিছু দ্বারা আমি অ্যাট্রাক্ট হয়েছি। মরিচকে তারা কি মনে করে? একটা ফরেন বডি মনে করে। যখনই মনে করে, তখনই তারা কি করে, যে এই ফিল্ডটা যখন এখানে যায়, তখন এরা করে কি, কিছুক্ষণের জন্য আপনার জিহ্বাটাকে ফিলিংলেস বানিয়ে দেয়। মানে জিহ্বাটাকে কোনো ধরনের আপনি আর স্পর্শ করলে বুঝতে পারবেন না, জিহ্বার ফিল্টার পাবেন না, তাকে অবশ করে দেয়। কেন অবশ করে দেয়? যে এই জিনিসটা বাইরে থেকে এসে কষ্ট দিতেছে এখানে এসে, তাহলে আমি কষ্টটা বুঝতে দিব না, এই জন্য এটাকে অবশ করে দেয়। এমন অনেক কাল আগে এমন ছিল যে কাউরে যদি কোনো জায়গায় খুব বেশি পেইন বা খারাপ অবস্থা হয়তো, ঝাল বা মরিচ দিয়েও ট্রিটমেন্ট করতো। কারণ মরিচ দিলে তো মাথা ওই জায়গাটাকে অবশ করে দেয়। বুঝতে পেরেছেন? তো মরিচকে বা ঝালকে সবসময় আমাদের মাথা ফরেন পার্টিকেল বা খারাপ জিনিস মনে করে যে এরা বাইরে থেকে এসে এই জায়গাকে ইরিটেট বা বিরক্ত করতেছে।
ওকে, ভেরি গুড। এখন আমি আরেকটু ডিটেল বলি আপনাকে। ও যখন এখানে আসে, এখানে কিছু রিসেপ্টর আছে, মানে এখানে আরো কিছু এজেন্ট আছে মস্তিষ্কের। কি এজেন্ট? পেইন সেন্সিটিভ এজেন্ট। মরিচটা যখন তার সাথে লাগে, কার সাথে লাগে? পেইনের এজেন্টের সাথে লাগে, ব্যথার এজেন্টের সাথে লাগে। তখন মাথা কি ফিল পায়? যে এখানে মনে হয় ব্যথা করতেছে। আমরা যেটা মরিচ খাওয়ার পর যে কষ্টটা পাই, ওইটা হচ্ছে ব্যথার কষ্ট। শুধু এটাই না, এরা এসে আরো এক কাজ করে, হিট সেন্সরগুলোকে উদ্দীপ্ত করে, এই জন্য এই জায়গাটা গরম হয়ে যায়। দেখেন না, মরিচের ছবি যদি কোথাও দেওয়া থাকে, দেখবেন যে আগুন জ্বলতেছে, ছবি দেওয়া আছে। সো মরিচ এসে করে কি, হিট রিসেপ্টরগুলোকে, যেগুলা মানে পেইন রিসেপ্টর, এগুলাকেও তো উদ্দীপ্ত করে, আপনার ব্যথা বা ঝাল লাগে, কষ্ট লাগে। 2 নম্বর হচ্ছে আপনার ওই জায়গাটা গরমও হয়ে যায়, মাথা আবার ওই জায়গায় কি অবশ করে দেয়, নানা কাহিনী ঘটে। সো আলটিমেটলি কি হইলো, তারা মরিচকে মনে করলো ফরেন পার্টিকেল, মরিচ আমার জিব্বায় আসলে আমার কষ্ট হবে, মরিচ আমার জিব্বায় আসলে আমার ক্ষতি হতে পারে, এই জন্য তারা কি করে, ওই জায়গাটাকে অবশ করে দেয়। তো যাই হোক, আপনি এটা জানবেন যে মরিচ আসলে বা ঝাল কোনো টেস্ট নয়, এই জন্য তার নিজস্ব কোনো টেস্ট বার্ড নাই। তবে একটা জিনিস মনে রাখেন, মাথা যতই ভাবুক তাকে যে এটা ক্ষতিকর জিনিস, বাট এটা ক্ষতিকর নয়। মরিচ কি নয়? ক্ষতিকর কিছু নয়। মাথা মনে যাই করুক না কেন, আর মাথাকে কোনো পাত্তা দেব না। ঠিক আছে? মরিচ কোনো স্বাদ নয়, যেহেতু স্বাদ নয় তার কোনো এখানে টেস্ট বার্ড নাই। মরিচ যখন আসে তখন সে কি করে, তার টেস্ট বার্ড নাই, এরপরও সে বিরক্ত করতেছে আপনাকে, ইরিটেট করতেছে, যন্ত্রণা দিতেছে, এই জন্য আমরা যন্ত্রণা ফিল পাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ওকে, সো আমরা বুঝতে পারলাম এখন আমরা দেখব যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক। এই জিনিসগুলো দ্বারা আসলে কি বোঝায়, ঠিক আছে? আজকের ক্লাসটা আমি একটু ছোট করব, এর মানে এই নয় যে নেক্সট ক্লাসে আমি কম পড়াবো, কোনো কোনো ক্লাসে বেশি পড়িয়ে দিব। যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক কি জিনিস দেখেন। যান্ত্রিক মানে হচ্ছে মেকানিক্যাল ব্যাপার স্যাপার। মেকানিক্যাল মানে হচ্ছে মুভমেন্ট থাকবে, এখানে কি থাকবে, এখানে মুভমেন্ট থাকবে। আর মুভমেন্ট তো থাকবে, অন্য অন্য আরো অনেক ব্যাপার স্যাপার থাকবে। আমরা রাসায়নিক দিকটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। রাসায়নিক মানে হচ্ছে যে আপনার পরিপাকের জন্য এনজাইম দরকার। এনজাইম এসে যদি খাদ্য বস্তুর উপর কাজ করে, করে খাদ্যকে টুকরা 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 করে, দিস ইজ কল্ড রাসায়নিক পরিপাক। শুধু এনজাইম একাই রাসায়নিক পরিপাক করে না, লবণও রাসায়নিক পরিপাক করে। কোন লবণ? পিত্ত লবণ। এনজাইম লবণ একাই শুধু করে না, হরমোনও এতে অংশ নেয়। এই দেখেন, কেমিক্যাল কেমিক্যাল কেমিক্যাল, যখন কেমিক্যালরা খাদ্যকে ভাঙতে অংশ নেয়, ইটস কল্ড কেমিক্যাল ডাইজেশন অর রাসায়নিক পরিপাক। শুধু এরাই যে অংশ নেয় তা না, HClও এসে অংশ নেয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সে করে কি জানেন, সে প্রোটিন পরিপাকের যে এনজাইমগুলো আছে এগুলো কিন্তু ঘুমায় থাকে, খুব অলস। ওরা অলস বলে আমরা বেঁচে যাই। HCl এসে করে কি, প্রোটিন পরিপাকের এনজাইমগুলোকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তোলে। যে মাংস আসছে পাকস্থলীর মধ্যে, তোমরা এখন জেগে ওঠো, মাংসগুলোকে টুকরা টুকরা করতে হবে। সো সেই সূত্রে HClও রাসায়নিক পরিপাক করছে। তাহলে রাসায়নিক বস্তুরাই বা রাসায়নিক পদার্থরাই রাসায়নিক পরিপাক করবে। সো এখন দেখেন, যান্ত্রিক পরিপাকটা আপনার জন্য ক্লিয়ার হয়ে গেল। বলেন তো, দাঁত দিয়ে খাদ্যকে টুকরা করছি, এটি একটি যান্ত্রিক পরিপাক। এখানে এই জিনিসগুলো আছে।
জিহ্বা দিয়ে আমরা খাদ্যগুলোকে নাড়াচাড়া করছি, এটি একটি যান্ত্রিক পরিপাক। আমরা কি করছি, লালা দিয়ে খাদ্যগুলোকে নরম করতেছি, এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, এটিও একটি যান্ত্রিক পরিপাক। আপনার পাকস্থলিতে একটা খাদ্যবস্তু আসলো, এখন এর সাথে একটা এই যে জীবাণু চলে আসছে, কে আসছে? তো পাকস্থলিতে তো HCl অ্যাসিড আছে, এসে সে জীবাণুটাকে টুকরা টুকরা করে ফেলবে। এখন আপনি আমাকে বলেন তো, আমাদের উদ্দেশ্য কি ছিল, খাবারটা খাওয়া না খাবারের সাথে যে জীবাণুটা আসবে তাকে খাওয়া? খাবারটা খাওয়া আপনার টার্গেট ছিল। তো জীবাণুটা আসলো, এখন জীবাণুটা যদি আপনার শরীরে যায় আপনার বিপদ, এই জন্য HCl দিয়ে আপনি জীবাণুটাকে মারলেন। জীবাণুটাকে তো আমরা মারার উদ্দেশ্যও ছিল না, খাওয়ার উদ্দেশ্যও ছিল না। তো জীবাণুকে টুকরা টুকরা করাটা কখনোই পরিপাক নয়। খাদ্যকে টুকরা করা পরিপাক হতে পারে, কারণ আমাদের উদ্দেশ্য ছিল এর প্রতি। সো HCl দিয়ে যখন আপনি জীবাণুকে মেরে ফেলবেন, দেখেন পাকস্থলিতে জীবাণু ধ্বংস করবে, ইটস কল যান্ত্রিক পরিপাক। দেখেন HCl যখন প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোকে সক্রিয় করছে, করে মাংসের উপর কাজ করিয়েছে, তখন HCl হচ্ছে রাসায়নিক পরিপাকে অংশ নিয়েছে। আর HCl যখন জীবাণুকে হত্যা করতেছে, তখন আমরা এটাকে বলতেছি যান্ত্রিক পরিপাক। ঠিক আছে? আরো দেখেন, আপনি খাদ্যটাকে জিহ্বা দিয়ে পেছনে ঠেলে দিলেন, সো এটিও একটি যান্ত্রিক পরিপাক। খাদ্যটাকে গিলে ফেললেন, যান্ত্রিক পরিপাক, কারণ এখানে তো আপনি রাসায়নিক এরা কেউ অংশ নিচ্ছে না। এরপর এই যে পরিপাক নালী বেয়ে খাদ্যটা যাচ্ছে, আপনি পরিপাক নালীটাকে সংকোচন 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 করে নিচে নামাচ্ছেন, ইটস কল্ড ক্রম সংকোচন। ক্রমে 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 সংকোচন করছেন, খাদ্য নিচে নামছে। এটার আরো একটা ভালো মিনিং হচ্ছে পেরিস্টালসিস। সো এই ক্রমে ক্রমে সংকোচন করে খাদ্যটাকে নিয়ে যাচ্ছেন বা পেরিস্টালসিস করছেন, এটিও একটি যান্ত্রিক পরিপাক। বুঝতে পেরেছেন? সো আশা করি আপনারা যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক সম্পর্কে ব্যাপক একটা ধারণা লাভ করেছেন। আপনি শুধু এইটা দেখবেন, আর এগুলো যেখানে নেই সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, এক্সেপ্ট HCl যখন জীবাণু মারে। সো আজকে কতক্ষণ হয়েছে ক্লাস? আজকে 31 মিনিট ক্লাস হয়েছে। আমি 1.5 ঘন্টা ক্লাস নিতাম, আজকে কোনো এক কারণে আমাকে বিদায় নিতে হচ্ছে। সো ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে গিয়ে বা তারপরের ক্লাসগুলোতে আরও বেশিক্ষণ সময় নিয়ে আমি এটা পুষিয়ে দেবো সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের ক্লাস এতটুকুই ছিল।